নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকের অনুষ্ঠানের সূচনাতেই আমার কয়েকটি নিয়মের কথা বলবো। প্রথমেই আমি বলবো, হ্যাঁ একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। প্রথমেই আমি যেটা বলবো যে আমাকে ভালো মতন জানুন, ভালো মতন বুঝুন, আমার অনুষ্ঠান দেখুন, তারপর আমার কাছে আসুন। তার কারণ যখনই আপনি আমার চেম্বারে আসছেন তখনই আপনার ছকটাকে কিন্তু আমি আপনার সামনে বিশ্লেষণ করব। এবার যদি আমার অনুষ্ঠান আপনি না দেখে থাকেন তাহলে কেবলমাত্র মিরাকেল ম্যাজিকের জন্য আমার কাছে যদি এসে থাকেন তাহলে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন। সুতরাং অবশ্যই আমাকে জেনে বুঝে তারপর আসুন। দ্বিতীয়ত, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, আমি তাদের কিন্তু প্রেডিকশন করি না। তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আপনাদের ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দিদি, স্বামী স্ত্রী কাউকেই কিন্তু সাথে নিয়ে আসবেন না যারা আপনার হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন আর জেমস্টোনকে রেমেডি বলে মনে করেন। আপনারা কখনো আমার নামটা কারোর কাছে রেফারও করবেন না। আর যারা ভীষণ সিরিয়াস, আমি বারবার ধরে বলেছি যে আমার চেম্বার ফিস কিন্তু ৩,০০০ টাকা আর আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু ৫,০০০ টাকা, অনেক। সুতরাং যাই একটু জেনে আসি। আসবেন না আমার কাছে, পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যান, অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে। কিন্তু আমার কাছে যদি আসতে হয় তাহলে মারাত্মক সিরিয়াস হয়ে আসতে হবে। কেন? একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজসংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে আমি কোনো কিছু আলোচনাই করব না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভ সাইড নিয়ে আমি আলোচনা করলাম, ফাইন্ড আউট করলাম, তারপর বাড়িতে গিয়ে দূর ভাগ্যে যা আছে, আসবেন না। আপনি যদি ততটাই সিরিয়াস হন যে নেগেটিভিটিকে জানলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, এতটাই যদি আপনি মানে কনসাস এবং সিরিয়াস হয়ে থাকেন তবেই কিন্তু আমার কাছে আসবেন। তা না হলে হয়তো অর্থ খরচ করতে কখনোই আসবেন না। হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, ওয়েট করে রেখে দিয়েছি। হ্যালো, নমস্কার, আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো, তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। হ্যালো, হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানতে চাই। তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। হ্যালো, ফোনটা ডিস্টার্ব করছে। অনুষ্ঠানটা যা শুরু হলো, এখনই যদি ফোনে হ্যালো 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 করেই যদি 25 মিনিট কাটিয়ে দিই। হ্যালো, না আসছে না, আবার একবার করে নি। হ্যালো, আসছে না, এই একটা ফোন এসছে। হ্যালো, নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। স্যার, আজকে আমি আমার প্রেডিকশন করাবো, কিন্তু তার আগে দুইটি কথা বলতে চাই। আমার দাদা অ্যাস্ট্রোলজি বিশ্বাসই করতেন না, বৌদি জোর করে আপনার কাছে নিয়ে গিয়েছিলেন। দাদার অভ্যর্থ যখন প্রেডিকশন করেন তখন দাদা আপনাকে বিশ্বাস করতে শুরু করে এবং তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে। আপনার রেমিডি কথা বলে এটা আমরা শুনে এসেছি, কিন্তু দাদার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর দাদার জীবনের যা যা অসুবিধা ছিল, ডিস্টারবেন্স। তুমি আজকে কিসের জন্য ফোন করেছিলে? এইগুলো জানাবার জন্যই ফোন করেছিলে? মিরাকেল ম্যাজিক বলবো কিনা জানি না, কিন্তু বলছি তুমি আজকে কিসের জন্য ফোন করেছিলে? রেমিডি সত্যি সত্যি কথা বলে, এটা আমি শুনি। আরে বলছি তুমি আজকে কিসের জন্য ফোন করেছিলে? কথা কি তুমি শুনতে পাচ্ছ না? আজকে কিসের জন্য ফোন করেছো? আমি আমার জন্য ফোন করেছি, আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাস ঠিক আছে, তাহলে এবার তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। স্যার, আমরা সবাই হতবাক, রেমেডি নেওয়ার পর দাদার সব। তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। কথা বলে স্যার, আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। আপনি আরে বাবা, তুমি ফোনেই সমস্ত কিছু করে নিতে চাও। তুমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটাকে বলো। আমার জন্ম হচ্ছে 28 নভেম্বর 1982, 7:28 AM, মধ্যমগ্রামে। 6369 কানেকশন 95 1982 53
হ্যাঁ 5379 কানেকশন, 5379 কানেকশন, গ্রামে জন্ম। 7টা 28 PM, মধ্যম গ্রাম, মানে ওই বারাসাত মধ্যম গ্রামের মধ্যম গ্রাম। হ্যাঁ হ্যাঁ বারাসাত মধ্যম গ্রাম। 6369 কানেকশন, 6963 কানেকশন। তুমি জানো তো তোমার ধনু লগ্ন মেষ রাশি, ধনু লগ্ন মেষ রাশি। হ্যাঁ স্যার জানি, স্যার জানি। আচ্ছা, প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, কেননা মিথুনের ঘর, সেখানে রাহু বসে রয়েছে। তাহলে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে। আবার একজন মানে জাতকের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবন বা বৈবাহিক জীবন, প্রেমিকা বা স্ত্রীকে দেখা হয় কিন্তু শুক্র দ্বারা। তাহলে সেই শুক্রও কিন্তু 12 নম্বর ঘরে বসে রয়েছে, 11 নম্বর এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ। আচ্ছা, এইবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মঙ্গল এবং কেতুর অবস্থান। সেই মঙ্গল কিন্তু, মঙ্গলের ঘরে চন্দ্র 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেই কিন্তু মানে 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু কেতুর সাথে যুক্ত হয়ে রয়েছে, 5 নম্বর ঘরে চন্দ্র বসে রয়েছে। কিন্তু 5 নম্বর ঘরে ফিজিক্যালি যে গ্রহটা বসে রয়েছে সেটা কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং সেক্ষেত্রে 2 নম্বর ঘরকেও হিট করছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বিবাহিত জীবনে মানে টেরিফিক সমস্যা তোমার চলছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি বিবাহিত জীবনে টেরিফিক সমস্যা তোমার চলছে, এবং সেকেন্ড হাউসকে হিট করছে এই হাউস। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 নম্বর ঘরে বসে রয়েছে, এবং ডাইরেক্ট কিন্তু 11th হাউস কর্মফলের জায়গাটাকে, এবং সেইটা কিন্তু শুক্রের ঘর। তাহলে শুক্র দ্বারা স্ত্রীকে বোঝা যায়। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৈবাহিক জীবন থেকে কিন্তু সেকেন্ড হাউস এফেক্টেড হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, ডিস্টার্ব করছে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তার নিজের স্ত্রীকে বিশ্বাস করবে না, নিজের স্ত্রীকে বিশ্বাস এক সেকেন্ড, আমি একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি, 4 নম্বর ঘর বৃহস্পতি, সেই বৃহস্পতির ঘরে কিন্তু মঙ্গল কেতু। আবার যদি খুব ভালো মতন 7 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে 12 নম্বর ঘরে চলে এসছে 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং মঙ্গলের ঘরে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে সূর্য এবং শুক্রের একত্রীকরণ কিন্তু 12 নম্বর ঘরে হিট হচ্ছে। তাহলে কি হচ্ছে? দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, বিজনেসটা স্ত্রীর নামে, বাড়িটা স্ত্রীর নামে, অর্নামেন্টস কিনেছি স্ত্রীর নামে, যা যা কিছু কিনেছি সব স্ত্রীর নামে করে রেখে দিয়েছি। এখন স্ত্রী কিন্তু তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে, চলে গেছে, আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি স্ত্রীকে নিয়ে কোনো কথা বলবো না, তার কারণ তার প্রেডিকশন করছি না। কিন্তু এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সে বাইরে বেরিয়ে এখন তো তার নামে সমস্ত কিছু, এবার সে বলছে এইগুলো আমাকে দিতে হবে, তা না হলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দেবো না। বা 498 কেসের মধ্যে কেবল টাকা চাইছে না, টাকার সাথে দেখা যাচ্ছে এই বাড়ির এইটা চাই। হ্যাঁ, আমি মানে বলতে অত্যন্ত আমার কষ্ট হচ্ছে, তবুও বলছি এরা নাকি ঘরের লক্ষ্মী। নিজে লুচ্চার্মি করে ঘর থেকে বেরিয়ে গেল, তারপর সেই ঘরটাকে এবার ঘরে নয় এত টাকা দাও, নয় ঘরটাকে সেল করে তার 50% টাকা দাও, 60%। এই যে অবস্থা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু তাই, এটাও লক্ষ্য করা যাচ্ছে। একদম তাই স্যার। নিজে লুচ্চার্মি করলো, লুচ্চার্মি করে কিন্তু বেরিয়ে গেল। তা বলে সব মেয়ে তো নয়, কিন্তু আমি তোমার স্ত্রীর ক্ষেত্রে বেরিয়ে গিয়ে এবার আমার বিজনেসের অংশ দাও, আমার বাড়ির আমার নামে সেটা করো, তা না হলে সেইগুলো আমি দখলদারি করব, এই ভয় দেখাচ্ছে, এই জায়গাটাই হিট করছে, তাই তো? এবার তুমি বলো। স্যার আপনার প্রেডিকশনের পর কাউকে আর কিচ্ছু বলতে হয় না, সুতরাং যে যে কথাগুলো বলেছেন পুরোটাই ঠিক, এবং আমি ভীষণ কষ্টে আছি স্যার। দেখো, একটা কথা তোমাকে আমি অবশ্যই বলবো, কর্মফলের জায়গায় কিন্তু শনি বসে রয়েছে। সেই শনি কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ, কিন্তু 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ যে শনি, সেই শনি কিন্তু 2 নম্বর ঘর থেকে 8 নম্বর ঘরকে হিট করছে। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 5 নম্বর সফলতার ঘরে বসে শনিকে ডাইরেক্ট হিট করছে, তাই তো? তাহলে একটা জিনিস কিন্তু সাবঅর্ডিনেটেড জায়গা, কর্মচারী, তোমার যে কর্মচারী, বুঝতে পেরেছো? তোমার কর্মচারী বা তোমার কর্মচারী তুল্য কেউ, আমি বারবার ধরে একটা কথা বলেছি, সোনার এই ঘুনুর সোনার হলে তার স্থান পায়, হ্যাঁ তাই না? ঘুনুর সোনার হলেও তার স্থান পায়। এর ফলে কি হয়ে গেছে, আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, তোমার স্ত্রীর সাথে অবৈধ রিলেশন যার ক্রিয়েট হয়েছে, সে কিন্তু আসলে
হয়তো দক্ষ কর্মচারী ছিল, কিন্তু তার স্থান পাই ছিল, তাকে মাথায় তুলেছে তোমার স্ত্রী, এবং সেখান থেকেই কিন্তু হাজবেন্ডের প্রতি তার যে বিশ্বাসঘাতকতা, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এইগুলো এইখানে আলোচনা করার নয়, আমি শুধু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, তাই তো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনির ব্যাড রিফ্লেকশন, শনি কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে, কিন্তু শনি ডাইরেক্ট যে চন্দ্রকে হিট করছে এবং মঙ্গলের ঘর, তাহলে চন্দ্র কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং মঙ্গল কিন্তু কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। 5 নম্বর ঘর যেহেতু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ বসে রয়েছে, এবং ডাইরেক্ট যেহেতু শনি নেগেটিভ রিফ্লেকশন ক্রিয়েট করছে চন্দ্র, সুতরাং তোমার সন্তান নেই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই তো, তোমার সন্তান নেই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার সন্তান নেই, ঠিক। তোমার মূলত যেই জন্য তুমি আমাকে ফোন করেছো, তার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে 498 কেস দিয়ে দিয়েছে না, দেয়নি? হ্যাঁ স্যার, সেটা হয়ে তাহলে 498 কেসে যখন হয়ে গেছে, এবার যখন তোমাদের এই সেপারেশনের জায়গায় যাবে, আজকের দিনেও কেন আমি জানি না, যাই হোক, আমি তো অশিক্ষিত মানুষ, আমি এই ব্যাপারগুলো জানি না, কে ভুল কে ঠিক বিচার্য বিষয়বস্তু হলো না। স্ত্রী দেখা গেল কারিকেতন টাকা চাইছে, এবার স্ত্রীর নামে করেছো, সেই অংশও তার চাইছে, বাড়ি বিক্রি করে এখনই তাহলে 50% দিয়ে দাও, আমি বাড়ি থেকে লুচ্চামি করে বেরিয়ে গেলাম, এবার বাড়িটা ধ্বংস হয়ে যাক, এই তো হচ্ছে অবস্থা। এখন তুমি কোনো কিছু বলতে যাও, চিৎকার করে উঠবে, মহিলাদের নিয়ে কথা বলছেন, মহিলাদের নিয়ে কথা বলছেন, কিন্তু এই ধরনের মহিলার সংখ্যাও আজকের দিনে খুব একটা কম নয়। তাহলে এই নেগেটিভ রিফ্লেকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তোমাকে কিন্তু দিতেই হবে, তোমাকে কিন্তু হিউজ পরিমাণে অর্থ, সেটা সেল করেই হোক, সেটা দোকানও সেল করে হোক, হোয়াটএভার, যে করেই হোক, মুদ্র কথাই কিন্তু চিড়ে ভিজবে না, আর এমনি এমনি সবকিছু কিন্তু ঠিক হয়ে যাবে না। হিউজ পরিমাণে টাকা ঋণ করে হলেও তোমাকে কিন্তু দিতেই হবে বাবা। তুমি আমার কাছে মূলত এই প্রশ্নটা যদি করে থাকো, তাহলে একদম ডেফিনিট ভাবে তোমাকে আনন্দ দেওয়ার কোন রকমের কোনো কথা আমি বলতে পারলাম না, দিতেই হবে, দিতেই হবে। আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, আমি সমাজ সংস্কারক নই, সুতরাং কি ভালো কে ভালো, কোনটা করলে ভালো, এইগুলো আমি কখনোই বলতে পারি না। আমি প্রেডিক্ট করলাম, আমি যখন বিবাহ করলাম, বিবাহের আগে আমার এই জায়গাগুলোকে একদম মানে নেগেটিভিটি গুলোকে ব্লক করে দেওয়া অবশ্যই উচিত ছিল, এবং আমি এই ছকের মধ্যেও কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, এই জাতকটির হাতের মধ্যে কিন্তু স্টোন আছে, স্টিল নাও এখনো রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাহলে আমি একজন অ্যাস্ট্রোলজার দেখিয়ে স্টোন ফোন নিয়ে বিয়ে করলাম, তখন লাফরাবাজি হলে তখন আবার আমার কাছে আসছো কিসের জন্য? নমস্কার। প্রণাম নেবেন স্যার, আমি সৌম্যলতা প্রধান বর্ধমান থেকে বলছি। স্যার, আমার হাজবেন্ড কলকাতাতেই কাজ করতো, তা হঠাৎ করে কাজটা চলে যায়, মানে এমন সিচুয়েশন হয় যে ওকে কাজটা ছাড়তেই হতো। তারপর 1 বছর কোনো কাজ ছিল না। আমরা বর্ধমান চেম্বারে যাই আপনার কাছ থেকে রেমেডি নিয়ে। তাছাড়া আপনি যেভাবে গাইড করেছেন, 2025-এর জুন মাসে মুম্বাইতেও একটি ভালো কোম্পানিতেও সার্ভিস পায়। আপনি বলেছিলেন ওর অবৈধ সম্পর্ক গড়ে উঠবে, তা আপনার কথাই ঠিক। পরে গিয়ে আমি জানতে পারি যে ওর এক কলিগের সাথে ওর অ্যাফেয়ার চলছে। আসলে স্যার, এখন ওকে কি বলা বা করা উচিত, আর আমি বা এখন কি করব? আর এখন একমাত্র আপনিই পারেন। শোনো শোনো, কারণ আপনি বলেছিলেন দাঁড়াও দাঁড়াও, যে আমাকে একটা বলতে অবৈধ দাও। সম্পর্ক আমি হয়ে যেটা যাবে। বুঝে উঠতে পারলাম না একটা সুতরাং কথা, আপনি ওকে সেটা ফিরিয়ে হচ্ছে আনতে পারবেন স্যার। তুমি যখন বা তুমি এবং তোমার হাজবেন্ড মিলে যখন এসেছিলে, এবং যখন কর্মের যে নেগেটিভ রিফ্লেকশনটা ছিল সেইটার আমি ফাইন্ড আউট করেছিলাম, এবং সেটাকে তোমরা শর্ট আউট করেছিলে, অর্থাৎ রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেটাকে শর্ট আউট করেছিলে, এবং তার পজিটিভ রিফ্লেকশন তোমার হাজবেন্ড পেয়েছে। তাহলে সেই সঙ্গে আমি যখন তার যে চারিত্রিকগত নেগেটিভিটির কথা বলেছিলাম, তখন সেটাকে অ্যালুপ করে দিলে কেন? সেটাকে অবিশ্বাস, বাট ও এখন তো আগে নিজের পায়ে দাঁড়াক, কর্মের যে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে সেটা হয়ে যাক, পরবর্তীকালে দেখা যাবে, এটা মনে করতে গেলে কেন? কারণ কাজটাই তো জীবনে রিটেক করার কোনো জায়গা নেই, এবং বারবার ধরে বলেছি জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করা উচিত নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তোমার এই কথাটা শুনে, আমি ভাবতেই পারিনি স্যার। এটাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তোমার এই কথাটা শুনে, বুঝতে পেরেছো? আমি যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে ও ভুল পথে চলে গেছে। আমরা সেই একটা গল্প করেছিলাম না, যে একটা কড়াইয়ের মধ্যে জল রয়েছে, ঠান্ডা জল, তার মধ্যে একটা ব্যাংকে ফেলে দেওয়া হলো, ব্যাংকটা ঝাঁপাচ্ছে লাফাচ্ছে, হ্যাঁ বেশ খেলা করে বেড়াচ্ছে, একটু গরম হলো, ব্যাংকটা ভাবলো আরেকটু গরম হোক, তারপর আমি ঝাঁপিয়ে কড়াই থেকে বাইরে চলে যাব, আরেকটু গরম হলো,
ব্যাংকটা ভাবলো আরেকটু গরম হোক তাহলেই চলে যাব, আরেকটু গরম হলো তখন ব্যাংকটা ভাবছে আরেকটু গরম হোক তখনই আমি ঝাঁপিয়ে বাইরে বেরিয়ে চলে যাব, তারপর এমন গরম হলো ব্যাংকটা ওখানেই মরে গেল। তাহলে এই সিচুয়েশনটা আসার অনেক আগেই আমি বারবার ধরে বলেছি কবে আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে এবং তবে আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব। এখন সেটা বলে কোনো লাভ নেই। আমার মুখনিসৃত বাণী দৈব বাণী বারবার ধরে আমি বলেছিলাম, লাস্ট 7.5 বছর ধরে প্রমাণ করে এসেছি, কেন তুমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে না? এখন আমাকে তাহলে ফোন করছো কিসের জন্য? এখন এলে আমি ছুমন্তর ছু বাস আমি তার অবৈধ সম্পর্ক অফ হয়ে যাবে? কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কোনো কিছু ঘটার আগেই আমার কাছে আসা উচিত ছিল, আমি সেই জায়গায় সেই নেগেটিভিটিটাকে অফ করে দিতাম। এখন ঘটে গেছে, এখন আপনি বাঁচান, কোনো মতেই আমি বাঁচাবো না, কোনো মতেই আমার পক্ষে সম্ভবই নয়। নমস্কার মহারাজি, আমি নিজের সম্পর্কে কিছু জানতে চাই, তার আগে আমার কয়েকটা প্রশ্ন। আরে ভাই, প্রেডিকশন করতে আসছি, প্রেডিকশনটা করাও না সারাক্ষণ ধরে। বলো, চুপ করে তুমি বলে যাও। দেউলাতে অনেক বিখ্যাত মহারাজজিকে চিনি, আপনিও তো বিখ্যাত মহারাজ। দাঁড়াও, আপনি আমি তোমাকে চুপ করতে বলেছি, তুমি দাঁড়াও। তুমি কার সাথে কার তুলনা করছো? যদিও খুব একটা সময় নেই, 16-17 মিনিট এরকম হতে চললো, তুমি কার সাথে কার তুলনা করছো? আমি একজন সাধারণ, অতীব সাধারণ মানুষ। শ্রীকৃষ্ণ তো আপনার আদর্শ। শ্রীকৃষ্ণ যখন আমার আদর্শ, তার অর্থ এই নয় যে সকালবেলা ঘুম থেকে শ্রীকৃষ্ণ তা নয়। শ্রীকৃষ্ণ আমার আদর্শ, তার কারণ সৌকর্ম নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাগ। যদি বারবার ধরে এই শ্লোকগুলো আমি বলেছি, এখন আর বলতে চাই না, তুমি এই শ্লোকটাই দেখো, বা তুমি যে কোনো রকমের শ্রীকৃষ্ণকে যদি খুব ভালো মতন অবজার্ভ করো, তাহলে শ্রীকৃষ্ণ কর্মের কথা বলেছে। সেখানেও কিন্তু কর্মের কথা বলেছে। এই কর্মটা আমার আদর্শ, এবং এই যে জয়ের জন্য সবকিছুকে ত্যাগ করে দেওয়া যায়, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করে দেওয়া যায়, কিন্তু জয়ী হওয়ার জন্য যে চাতুর্যতা, যে পলিসি ইমপ্লিমেন্ট করা, সেটা কিন্তু সততার মধ্যে দিয়ে পলিসি ইমপ্লিমেন্ট করছে, সেটাও শ্রীকৃষ্ণকে 2-3 মিনিটের মধ্যে কখনো ক্ল্যারিফাই করা যাবে না। তাহলে সেটাই কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি আমার আদর্শ, বা শ্রীকৃষ্ণকে আমার আদর্শ মনে হয় সেই কারণের জন্য। তুমি যেটা বলছো মহারাজের জায়গায়, এই জায়গায়, সেই জায়গায় আমি নেই। তার কারণ আমি যখন ঘুম থেকে উঠে যে চাটা সর্বপ্রথম ব্যক্তি, সেই ব্যক্তিটা আমাকে করতে হয়। তারপরে আমি যখন নেচার্স কল কমপ্লিট করে স্নান করি, কাপড় কাচি, বুঝতে পেরেছো? কাপড় কেচে স্নান করি, তারপরে বাসন মাজতে হয়, তারপরে আনাজ কুটতে হয়, তারপরে রান্না করতে হয়, এই সমস্ত কিছুই আমাকে করতে হয়। তারপরে এইগুলো কিন্তু 7টা-7:30টার মধ্যে করতে হয়। তারপর আমি চেম্বারের উদ্দেশ্যে বেরিয়ে যাই। 30 দিনের মধ্যে আমার 6টা চেম্বার একদম মানে ফিক্স চেম্বার, তাছাড়া প্রায় 15-20টা চেম্বার আমি বারবার ধরে বলেছি যে এই যে আমার আমন্ত্রিত চেম্বারের জায়গাটা থাকে, কিন্তু আমি এখন বাইরে খেতে পারি না। তুমি জানলে অবাক হয়ে যাবে, আমার ঘরের মধ্যে 3টে জিনিস নেই। কি? আমার ঘরে কোনো ঘড়ি নেই, আমার ঘরে কোনো ঈশ্বরের ফটো বা কোনো ফটোই নেই, আমারও ফটো নেই, আমার পিতামাতার ফটো নেই, কারোর ফটো নেই। আর আমার কিন্তু খাট নেই, বিছানা নেই। সেই যে গায়ে দেবার কম্বল, সেই কম্বলগুলো ফোল্ড করে মাটিতে আমি একটা, আমার যে কোলবালিশ, সেই কোলবালিশটা মাথায় নিয়ে আমি শুই, গায়ে একটা চাদর দিই। তুমি জানলে অবাক হয়ে যাবে, আমার ঘরে কোনো গ্যাস নেই। তুমি জানলে অবাক হয়ে, গ্যাস মানে রান্নার গ্যাস নেই। তুমি জানলে অবাক হয়ে যাবে, আমার কোনো ফ্রিজ নেই। বুঝতে পেরেছো? সুতরাং সারাক্ষণ কর্মের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সেটা আগেও ছিল, এখনো রয়েছে। অর্থনৈতিক অবস্থা আপনার তো খারাপ নয়? না, এইগুলো আমার অর্থনৈতিক অবস্থা খারাপ তার সেই কারণের জন্য নয়, আমার জীবন ধারণটাই এই ধরনের, সেটা নিয়ে আমি এখন ডিটেলসে বলতে পারবো না। সুতরাং আমি কোনো মহারাজও নেই, আমি কোনো গুরুজিও নেই, আমি কোনো বাবাজিও নেই। পরিষ্কার এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি, পড়াশোনা করে এই সাবজেক্টটা নিয়ে সৎভাবে যাতে এই প্রফেশনের মধ্যে আমি থাকতে পারি। কিন্তু মানুষ এত অসৎ, মানুষ সৎভাবে প্রফেশনটাকে কখনো নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চায় না। মানুষ আমার কাছে আসে বাঁপা জড়িয়ে ধরলেই যদি আমি সুস্থ হয়ে যাই, বাস আমার বাঁপা জড়িয়ে ধরলেই যদি আমি জীবনে সফল হয়ে যাই, এই কারণের জন্য। বুঝতে পেরেছো?
তুমি আমাকে কখনোই মহারাজ, কখনোই গুরুজি, কখনোই বাবাজি বলতে পারো না। আমি একদম অত্যন্ত সাধারণ, আমার জ্ঞানের জন্য, আমার শিক্ষার জন্য তুমি তুমি আমাকে স্যার সুমন্ত জি চৌধুরী বলতে পারো, কিন্তু কখনো মহারাজ সুমন্ত জি চৌধুরী, গুরু সুমন্ত জি গুরু বলতে শিক্ষকতার দিক দিয়ে যদি হয় ঠিক আছে, আদারওয়াইজ এই যে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে কখনোই তুমি বলতে পারো না। আর আমি যেগুলো বললাম না সেগুলো কিন্তু একটাও মিথ্যে নয়, কারণ মিথ্যে কথা আমি আমার জীবনে 0.1% কখনো বলি না, আর বলবোই বা কেন, 0% বলি। তার কারণ যেটা সত্যি সেটাই সত্যি। আমি কখনো বোধহয় অন্তত 20 বছর হয়ে গেল আমি মাটিতে শুই। এবার কারোর বাড়িতে গেলাম, হোটেলে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আমার ঘরে কোনো খাট, বিছানা, গ্যাস, ফ্রিজ কোনো কিচ্ছু নেই, এমনকি তোষক পর্যন্ত নেই। আমি মেঝেতে কম্বল পেতে গায়ে একটা চাদর দিই শীতকালে, বাস এইটুকুই। অনেক সময় হয়ে গেল। এই সমস্ত কেন প্রশ্ন করো? প্রশ্ন করলে উত্তর দিতে হয়, কিন্তু এটা চলে এসছে ফার্স্ট। নমস্কার। নমস্কার স্যার, আমার জন্ম 14ই নভেম্বর 2003 বেলা 12টা। আরেকবার বলো, আমি ঠিক বুঝতে পারলাম না। আমার জন্ম 14ই নভেম্বর 2003 6361 বেলা 12:45 12:45 বেহালা। 6965 কানেকশন। আচ্ছা, 6965 কানেকশন, 6965 কানেকশন, 63 কুম্ভ লগ্ন, মিথুন রাশি, লগ্ন মঙ্গল। মঙ্গল দ্বারা কিন্তু প্রেমজ জীবন, প্রেমিককেও বোঝা যায়। আর বৃহস্পতি দ্বারা, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বারা হাজবেন্ডের জায়গায় 7th হাউসকে হিট করছে। তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, মানে দেখে শুনে বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। 6369 কানেকশন, কিন্তু মঙ্গলকে যদি দেখা যায় 3 নাম্বার এবং 10 নাম্বার ঘরের কিন্তু অধিপতি গ্রহ। আমি তো মানে দেখতে পাচ্ছি যে তুমি প্রেম করছো, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই দেখতে তাহলে? পাচ্ছেন, কিন্তু আমরা এখন বিয়ে করতে চাই না। আমাদের 69 মঙ্গল 3rd হাউস এবং মঙ্গল 10th হাউসের অধিপতি গ্রহ, শুক্র এবং বুধের অবস্থান। সেই বুধের ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে শনি আর চন্দ্রের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে, এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, সে কাজকর্ম কিচ্ছু করে না, আমি কিন্তু দেখতে না, ও পাচ্ছি। পড়াশোনাতে ভীষণ ভালো। আমার কোনটা ঠিক হবে বলে দিন। বুঝতে পারলাম না। আমার কোনটা ঠিক হবে বলে দিন। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, খুব ভালো আমার মতন কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে সেটা তোমার গার্জিয়ান বলবে। কোনটা ঠিক হবে, তুমি আমার স্টুডেন্ট নয়, তুমি আমার কাছে এসে প্রেডিকশন করাওনি বা তোমার নেগেটিভিটি ফাইন্ড আউট করাওনি, এইগুলো কখনোই কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমি যদি 4th হাউস দেখি ভালো মতন, শুক্রের অবস্থান, তাহলে সেই শুক্র 10 নম্বর ঘরে এবং 9 নম্বর ঘরে কিন্তু সূর্য, কেতু ও শুক্রের ঘরে কিন্তু বসে রয়েছে এবং রাহুকে হিট করছে। তাহলে মাধ্যমিকের পর তুমি পড়াশোনাই করোনি, আমি যেটা লক্ষ্য করতে পারছি। মাধ্যমিকে 10 পাস করেছো, তারপর তুমি পড়াশোনাই করোনি, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে অসংখ্য পারছি। মানুষ টাকা উপার্জনের জন্যই পড়ে। আমার বাবারই তো ব্যবসা। 7th হাউসের অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে বসে রয়েছে, 96 মঙ্গলকে হিট করছে এবং মঙ্গল 1 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে বাবার বিজনেস থাকলেও কাপড়ের বিজনেস দেখতে পাচ্ছি, মানে গেঞ্জি তৈরি বা এই ধরনের কোন রকমের তৈরির ফ্যাক্টরি, আমি যেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপনি একদমই ঠিক দেখতে পাচ্ছেন, একদমই তাই। 6369 আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে এই যে তুমি পড়াশোনা করো না, তোমার কোনো কাজকর্ম নেই, তুমি রান্না বান্না করো না, একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, কুটনতি কোটো না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে রয়েছে, তাহলে তো তুমি বাবার গঞ্জির কারখানাতেও তো তুমি যেতে পারতে, ওইখানেও তো এক্সপিরিয়েন্স গ্যাদার হতো। না না, আমি ওসব বুঝি না। তুমি তো সারাক্ষণ ধরে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফোনের মধ্যে প্রেমিকের সাথে কথাই বলে যাও। ওই আমাকে বারবার ফোন করে, আমি ফোন করি না ওকে। 6351 কানেকশন, মঙ্গল 3 নম্বর, 5 নম্বর, 9 নম্বর ঘরকে নেগেটিভ করছে, 6 নম্বর এবং 10 নম্বর ঘরও নেগেটিভ। সারাক্ষণ মোবাইলের মধ্যে কুটুর কুটুর করে যাও, না রান্না করো, না ঘর গোছাও, না নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। এই জায়গাটা আমি মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। কোনো কাজ নেই, তাই মোবাইল দেখি। যাই হোক, তোমার যা সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্ত তোমার পিতামাতা নেবে, তোমাকে আমি কোনো কিছু করতেই পারবো না। আপনি বলে দিন, আপনি বলে দিন।
হ্যালো, স্যার আপনি আমার ফার্স্ট টাইম নেই। স্যার স্যার 4 বছর 7 মাস কাজ ছিল না, আপনার রেমিডি অ্যাপ্লাই করে 51 বছর বয়সে আমি কাজ পেয়েছি, ভালো কাজ পেয়েছি, আবার কাজ পেয়েছি। স্যার আপনি সত্যি গ্রেট স্যার। এই বয়সেও কি বকা খেয়েছি স্যার, আপনার কাছ থেকে মার পর্যন্ত খেয়েছি স্যার। স্যার আমি শোনো, একদম সময় নেই। কাজ তুমি পেয়েছি, আমাকে আমি খুব আনন্দিত তুমি স্যার। ঠিক আছে, কিন্তু তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করোনি কেন? স্যার আপনি আমার উপর রেগে গিয়ে তো আমাকে ব্লক করে দিয়েছেন স্যার। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই কিছু দোষ করেছিলে। 2-3 মিনিট ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল স্যার, আপনাকে যাও সেইগুলো নিয়ে এখন বলে লাভ নেই। যাও, তুমি কাজ ফাজ পেয়েছো, দেখো যেন আমার কাজ ফাজ চলে না যায়, ভালো করে কাজকর্ম করো। আপনি আশীর্বাদ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার আশীর্বাদ সবসময়। আমার আশীর্বাদ দিয়ে কোনো কিছু হবে না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতা তুমি চাইছো তার উপযুক্ত যদি হতে পারো তাহলেই আপনার কাছে সফল। গিয়ে আমি অন্য একদম সময় নেই, একদম সময় নেই। আজকের মতন এইটুকুই। নমস্কার।